শ্রীযুক্ত অরবিন্দ পোদ্দারের লেখা একটি প্রবন্ধ রয়েছে যার নাম মূল্যবোধ ও সমাজ ক্রান্তি। তোমরা অনেকেই আমার কাছে এই ভিডিওটির আলোচনা চেয়েছো, তার কারণ আমি বুঝতে পারি, কারণ তোমাদের মতো আমার যখন বয়স ছিল আমারও এই প্রবন্ধটি খুব একটা ভালো লাগতো না। তার পিছনে কি কারণ, কি বৃত্তান্ত, কেন আমাদের ভালো লাগে না, এইসব আলোচনায় আমি যাচ্ছি না। আমি আজকে এই প্রবন্ধটির একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো, যে আলোচনাটির মধ্যে তোমরা এই প্রবন্ধের মূল বিষয়বস্তুটিকে পেয়ে যাবে এবং আলোচনাটি অবশ্যই আমি যেভাবে করে থাকি অর্থাৎ নোটের আকারে থাকবে, যে কারণে তোমরা যদি চাও এই ভিডিওটি থেকে সেই নোটটি লিখে নিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। অরবিন্দ পোদ্দারের লেখা এই যে প্রখ্যাত প্রবন্ধ, সেটি প্রকাশিত হয় নতুন সাহিত্য নামক একটি পত্রিকার শ্রাবণ আশ্বিন 1365 বঙ্গাব্দের সময়। এই যে পত্রিকাটি, এটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা, যেখানে সাহিত্য, সমাজ চিন্তা, সংস্কৃতি বিষয়ক অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম প্রবন্ধ হিসেবে যেটিকে নির্বাচন করা হয় সেটি অবশ্যই মূল্যবোধ ও সমাজ ক্রান্তি। এবারে প্রশ্ন জাগতে পারে যে কেন এই প্রবন্ধটি এখানে প্রকাশিত হচ্ছে। তার পিছনে একটি বৃহত্তর কারণ রয়েছে, যে কারণটি এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। আমাদের সমাজ সচেতনতা বা আমাদের বর্তমানকালের সমাজের অবস্থা, এই বিষয়টার উপর আলোকপাত করে প্রাবন্ধিক তুলে ধরেছেন সাহিত্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাস্তব তথ্যকে, যেটি আজকে আমাদের সমাজ তথা সাহিত্যের অগ্রগতির অগ্রগতিতে বাধা দান করছে। সেটা যে সময় লেখা সেই সময়ের জন্যও যতখানি বাস্তব, আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টাকে একইভাবে দেখলে আমরা দেখতে পাই যে বিষয়বস্তুটা যে খুব একটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু নয়। এটাই মূলত এই প্রবন্ধের মূল কথা। এত বড় প্রবন্ধ পড়তে ভালো লাগছে না, তবে মূল বিষয়টা কিন্তু এটা। তবে এর মধ্যে বেশ কিছু আরো আলোচনা রয়েছে, সেই বিষয়টির ওপর এবার আমরা আলোকপাত করব। প্রবন্ধটি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে যে সমাজক্রান্তি ও মূল্যবোধ বলতে কি বোঝানো হয়। প্রথমে জানি মূল্যবোধ বলতে কি বোঝানো হয়। মূল্যবোধ বলতে বোঝায় যে এমন কিছু মানসিক ও নৈতিক ধারণা যা আমাদের জীবন আচরণ এবং চিন্তা ভাবনাকে পরিচালিত করে। এটাকেই বলা হয় মূল্যবোধ। নির্দিষ্ট কোনো একটি মূল্যবোধের দ্বারা আমরা পরিচালিত হই। দ্বিতীয়ত, সমাজক্রান্তি বলতে কি বোঝানো হয়? সমাজক্রান্তি বলতে বোঝানো হয় সমাজের গঠন, মূল্যবোধ, প্রতিষ্ঠান ও ক্ষমতা কাঠামোর এক মৌলিক ও গভীর পরিবর্তন। সমাজক্রান্তি বলতে এক ধরনের বিশিষ্ট রকমের পরিবর্তনকে বোঝায়, যে পরিবর্তন কোথায় ঘটে না সমাজের গঠন, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং ক্ষমতার কাঠামোর ওপরে। এই পরিবর্তন কিন্তু খুব গভীর পরিবর্তন। এ এক রকমের সামাজিক পরিবর্তন, যেখানে প্রচলিত নিয়ম, বিশ্বাস ও জীবনধারা ভেঙে নতুন ধারার আবির্ভাব ঘটে। অর্থাৎ একটা ক্রান্তিকালের মাধ্যমে ক্রান্তি ঘটে, একটা পরিবর্তন সূচিত হয়, বড় সড় পরিবর্তন। এই দুটোকে একত্রিত করছেন কেন অরবিন্দ বাবু? কারণ যখন সমাজে প্রচলিত মূল্যবোধের ক্ষয় হয় বা তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, তখন সমাজে একটি চাপের সৃষ্টি হয় নতুন মূল্যবোধ জাগরিত হওয়ার পেছনে। এই যে নতুন মূল্যবোধের জন্ম হচ্ছে, এর মাধ্যমেই সমাজ ক্রান্তি ঘটে। সমাজে বড় পরিবর্তন এলেই কিন্তু নতুন মূল্যবোধ জেগে ওঠে। অর্থাৎ একটা সেই মূল্যবোধ যে সবসময় সদর্থক হবে এটারও কোনো কারণ নেই, কিন্তু এক ধরনের অন্যরকম মানসিকতার জাগরণ ঘটে এবং সেখান থেকেই
সম্ভবত সমাজ ক্রান্তি ঘটে থাকে, আবার সমাজ ক্রান্তির কারণেও কিন্তু নতুন মূল্যবোধের জাগরণ ঘটে। এটা একদম পুরোপুরি ভাবে সমাজ তত্ত্বের আলোচনার বিষয়, কিন্তু এটি আরেকটির পরিপূরক। সেই জন্য এই দুটি বিষয়কেই প্রাবন্ধিক তার এই যে প্রবন্ধ সেখানে স্থান দিয়েছেন। এই প্রবন্ধের মোটামুটি ভাবে যে বিষয়টা আলোচ্য সেটা হলো এরকম যে সৃষ্টিধর্মী মূল্যের বোধ জনমানসে উদ্ভাসিত না থাকায় এবং ব্যক্তি চিত্তে তার অনুধাবনের অভাবে এক ধরনের স্থূল বস্তু নির্ভর মূল্যবোধ বা ওইরকম একটা মানসিকতার জন্ম বা আবর্ত সৃষ্টি হয়েছে। এই যে বিষয়টা, এটার মানে এইটাকেই বলা যেতে পারে যে এই প্রবন্ধে অরবিন্দ বাবু আমাদের সামনে তুলে ধরছেন যে আমাদের মধ্যে বর্তমানকালে এমন একটা অবস্থা জাগরিত হয়েছে যেখানে সৃষ্টিধর্মী মূল্যবোধ বা ভালো মানসিকতার বড়ই অভাব দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে এক ধরনের স্থূল, এক ধরনের ভালো রুচি সম্পন্ন নয় মানসিকতার আবর্তে আমরা পাক খেয়ে চলেছি, এবং যে কারণে এই বিষয়টা প্রভাব তো আমাদের সমাজে আমাদের মানসিকতাতে ফেলছেই, তার সঙ্গে সঙ্গে সৃষ্টি এবং সাহিত্যের ক্ষেত্রেও আমরা এই বিষয়টিকে লক্ষ্য করতে পাচ্ছি। এই সামাজিক যে মূল্যবোধের পরিবর্তন ঘটেছিল সেই সময়, তার পিছনে তিনি দায়ী করছেন দুটি বিষয়কে। একটি হচ্ছে বঙ্গভঙ্গ এবং আরেকটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তীকালীন যে অবস্থা। আসলে বলতে গেলে বঙ্গভঙ্গ মানে কিন্তু 1905-এর বঙ্গভঙ্গ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমাদের যে মানে দেশ বা বাংলার যে একটি বিভাগ ঘটিত হয়েছিল বৃহত্তর, সেই বিষয়টাই আমাদের মনের মধ্যে এক অদ্ভুত মূল্যবোধের, এক অদ্ভুত জীবন দর্শনের জন্ম দিয়েছে বলে লেখক মনে করছেন। তবে এ কথাও মনে রাখতে হবে, যা প্রাবন্ধিক বলছেন, যে দুটো ঘটনাকে এই আলোচনায় টেনে এনেছি বাংলাদেশের সর্বত্র এবং বাঙালি সমাজের সর্বস্তরে তার প্রভাব সমান নয়, সুতরাং তার পরিণতিও সর্বত্র একরূপ নয়। এই দুটি বিষয়ের জন্য যে সম্পূর্ণ বঙ্গদেশের সব মানুষ একইভাবে রিয়াক্ট করছেন সেটা কিন্তু নয়, সেটাও কিন্তু প্রাবন্ধিক বলে দিচ্ছেন, কারণ সবার ক্ষেত্রে বিষয়টা সমান কখনোই হয় না। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকে আমাদের দেশ, আমাদের রাজ্যের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে আমাদের মতো কিছু মানুষের, কিছু মুষ্টিমেয় মানুষের মনে হচ্ছে যে বিষয়টা হয়তো ভালোর দিকে যাচ্ছে না, কিন্তু সবার কিন্তু সেটা মনে হচ্ছে না। এটাই বোঝানোর চেষ্টা করছেন প্রাবন্ধিক। দুটি বৃহত্তর বিষয় কিভাবে সামাজিক মূল্যবোধ বা মানে এই সমাজকে প্রভাবিত করেছে বলে লেখক মনে করছেন যে এই দুটি বৃহত্তর ঘটনা মানুষের মনে একটা অবক্ষয়ের চেতনার জন্ম দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন যে ভয়ঙ্কর মানসিক পরিণতি মানুষের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল, একটা অস্থিরতা, একটা উদ্দেশ্যহীনতা, বিচ্ছিন্নতা, শৃঙ্খলাহীনতা, অনৈক্যবদ্ধ অবস্থা, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু মানুষকে প্রভাবিত করেছিল, যে কারণে লেখক বলছেন যে এই সমস্ত কারণগুলির জন্যই সর্বজন গ্রাহ্য মূল্যবোধ বা বন্ধন এখানে অনুপস্থিত। আর ব্যক্তিগত দায়হীন, নির্দিষ্ট উদ্দেশ্যহীন প্রাণী মাত্র, প্রাণী না বলে বস্তু বলাই শ্রেয়। এত বড় একটি কথা তিনি এখানে বলছেন যে এমনই অবস্থা, এমনই নিরর্থক একটা পরিস্থিতি যে একজন ব্যক্তি মানুষ আরেকজন ব্যক্তি মানুষের ব্যাপারে একেবারেই চিন্তাহীন হয়ে পড়েছে, যে কারণে ব্যক্তিগত দায়িত্বহীন, নির্দিষ্ট উদ্দেশ্যহীন প্রাণী হয়ে উঠেছে। তার কোনো দায়বদ্ধতা নেই, তার কোনো রকম সমাজের প্রতি, অন্য মানুষের প্রতি কোনো রকমের চিন্তা নেই, যে কারণে সে শুধুমাত্র নিজেরটা ছাড়া কিছু সেই অর্থে বুঝছে না। তাই জন্য লেখক প্রাণী না বলে ব্যক্তিকে ওই পরিস্থিতিতে বস্তু পর্যন্ত বলছেন, তার অস্তিত্ব উপেক্ষিত, অস্বীকৃত, অতএব নিরর্থক।
এবং তিনি আরো বলছেন যে বাংলার অর্থনৈতিক সামাজিক জীবনের সহিত একদা সম্পৃক্ত, বাংলার ভৌগোলিক সীমানায় বিচরণশীল বাঙালির মানসপটে এই নিরর্থকতার বোধ দ্বারা তা অপহৃত। একটা নিরর্থক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর ব্যক্তি চিত্তে এই চেতনার উদ্বোধন সামাজিক মূল্যবোধের পরিবর্তনের প্রধান কারণ বলে মনে করছেন প্রাবন্ধিক। তবে এই যে সমাজ সচেতনতা বা সমাজ চেতনা সম্পর্কে যে কথাগুলি বলছেন লেখক, সেইগুলি তার সমাজের ওপর যে প্রভাব ফেলছে সেটা নিয়ে তো আলোচনা তিনি করেইছেন, তার কারণও তিনি বলেছেন। কিন্তু সব থেকে বেশি প্রভাব যে জায়গায় পড়েছে বলে তার মনে হচ্ছে তা হচ্ছে শিল্প এবং সংস্কৃতি সাহিত্যতে। মূল্যবোধ ও সমাজক্রান্তি প্রবন্ধে প্রাবন্ধিক অরবিন্দ পোদ্দার বাংলা ভাষা ও সাহিত্যের এক চরম সংকট মুহূর্ত ও অবক্ষয়ের অন্তর্বর্তী কারণটির অনুসন্ধান করছেন। এই যে আমি আগে কথাগুলি বললাম যে মানুষের ব্যাপারে যেটা তিনি বলছেন সেটার প্রভাব স্বাভাবিকভাবে সর্বতোক্ষেত্রে পড়বে, এবং সাহিত্য সমাজ মানে সাহিত্য তো সমাজ থেকে আলাদা নয়, তাহলে সেটার উপরেও লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তখনকার দিনেও যেরকম গিয়েছিল এখনকার দিনেও আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবার বাংলা সাহিত্য বা সংস্কৃতির উপরে এতখানি তিনি জোর দিচ্ছেন কেন? কারণ সাহিত্য, শিল্প, সংস্কৃতি কিন্তু মানুষের বা সমাজের মূল্যবোধকে ধারণ করার একটি অন্যতম হাতিয়ার। সেটাই যদি ভেঙে পড়ে তাহলে তো মূল্যবোধের অবক্ষয় ঘটবেই। অরবিন্দ বাবুর মতে সমাজক্রান্তির সংকট সেই মূল্যবোধহীনতার প্রকৃত কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশভাগের পটভূমিতে সেই সমাজক্রান্তির স্বরূপটি উদ্ধৃত হলেও ইতিহাসের প্রতিটি পর্যায়ে ক্রান্তিকালের সেই সংকট সত্য হয়ে ওঠে। আজকের দিনেও আমরা সেটা বুঝতে পারছি। ক্রান্তিকালের রাজনৈতিক অস্থিরতা, নৈতিকতার অভাব, সামাজিক অবক্ষয়, রুচির পরিবর্তন এবং পতন, আর সামগ্রিক সাংস্কৃতিক বিপর্যয়ের মধ্যে সৃজনক্ষম প্রতিভার যে সংকটগুলি প্রতিভাত হয়ে থাকে তার দুটি লক্ষণকে চিহ্নিত করছেন প্রাবন্ধিক। কি কি দুটি লক্ষণ? প্রথমটা যেটা তিনি বলছেন তা হলো কোনো সৃষ্টিধর্মী মূল্যের বোধ উদ্ভাসিত না হয়ে থাকার সংকট। নতুন কিছু সৃষ্টি করা, ভালো কিছু সৃষ্টি করা, সমাজকে সেই নিয়ে কিছু দান করা, এই যে মানুষের মধ্যে এই বোধ তার লক্ষ্য করা যাচ্ছে না। সামগ্রিক সামাজিক মূল্যবোধহীনতার এক অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে মনে করছি যে আজকের দিনে দাঁড়িয়েও কতখানি বাস্তব এই কথাগুলো, যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে নতুন কিছু শিল্প, সাহিত্য, ভালো কিছু মানসিকতার জিনিস এইগুলি আর সৃষ্টি করতে চাইছে না মানুষ। দ্বিতীয়ত কি? শিল্পের ব্যক্তিচিত্তে সেই মূল্যবোধের অনুধাবনের অভাব। শিল্পের ব্যক্তিচিত্তে সেই মূল্যবোধ অনুধাবনের অভাব, যে ভালো মূল্যবোধ বা সৃষ্টিশীল মূল্যবোধ সেটাকে আর অনুধাবন করা যাচ্ছে না, যা সময়ের প্রেক্ষিতে গড়ে ওঠা লেখক শিল্পীর নিজস্ব সংকট। একটা তো নতুন সাহিত্য, নতুন সংস্কৃতি তৈরি করার করছে না কেউ, তো আর প্রেরণা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে শিল্প মানে শিল্পী এবং লেখকের কথা বলছেন তিনি, যে তার ভেতরে ভেতরে যে নতুন কিছু তৈরি করার যে তাগিদ, সেই মূল্যবোধের যে অনুধাবন শিল্পের ক্ষেত্রে, সেইটা ব্যক্তিচিত্তেও আর লক্ষ্য করা যাচ্ছে না। এই দুটি কারণে মূল্যবোধ সাহিত্য সংস্কৃতির ওপর এমন ভাবে প্রভাব ফেলেছে যে এই সুচেতনাকে আর আমরা জাগরিত করতে পারছি না। এই দুয়ের প্রভাবে সাহিত্যের অনিবার্য বৈলক্ষণ হিসেবে দেখা দেয় বস্তু নির্ভর বিবশতা, অর্থাৎ ভীষণ রকম ভাবে বস্তু কেন্দ্রিকতা, কল্পনা, স্বপ্ন, নতুন মানে এই যে এই বিষয়গুলো যা কিনা এই শিল্প সাহিত্যের ধারক ও বাহক, এইগুলো আর জায়গা পাচ্ছে না।
অর্থাৎ বাস্তবের প্রতি মোহ এবং দুর্বলতা, যে কারণে নীতিহীন ও ভাব চেতনাহীন সাহিত্যের সেই বৈলক্ষণকে এই প্রবন্ধে যেভাবে ব্যক্ত করেছেন প্রাবন্ধিক, এবারে আমরা সেটারই একটি সংক্ষিপ্ত আলোচনা করব। এর আগেই আমি বললাম প্রাবন্ধিকের কথা মতো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগে সূচনা মানুষকে এক যে আদর্শ এবং যে ঐতিহ্যের পথে নিয়ে গেছিল, সেই আদর্শ এবং ঐতিহ্য খুব ভালো কিছু নয়, যা মানুষের চেতনাকে ভ্রষ্ট করেছিল। সেই অনিশ্চয়তা, সেই নৈরাজ্যের মধ্যে 40-এর বাংলা সাহিত্য হয়ে উঠেছিল কল্পনাহীন, নীতিহীন, বস্তুধর্মী সমাজ সংকটের একটা অংশ মাত্র। ভীষণ রকম ভাবে বাস্তবকে প্রাধান্য দেওয়া, নীতিহীনতা, এক ধরনের জীবনে আর কিছু নেই, একটা যে শূন্যতা ভীষণ ভাবে এই সময় সাহিত্যগুলিতে লক্ষ্য করা গেছিল, যাকে প্রাবন্ধিক বস্তু নির্ভর বিবশতা বলে চিহ্নিত করছেন এই প্রবন্ধটিতে। সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলির আলোকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, তার মূল সূত্রগুলি অনেকটা এই রকম। যে যে বৈশিষ্ট্যগুলি বলেছিলেন সেই সময় সমাজ এবং সাহিত্যকে ভীষণভাবে পথভ্রষ্ট করেছিল, সেগুলো হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যে ইয়াঙ্কি কালচার, জাতীয় সত্তার বিলুপ্তি, অশিষ্টাচার এবং চিত্র জগতের বিকার। এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে সাহিত্য এবং শিল্পকে তার যে অবস্থা তাকে হ্যাম্পার করেছিল। কিরকম ভাবে? প্রথমে যেটা বলা হচ্ছে সাহিত্যে ইয়াঙ্কি কালচার, এই শব্দটা আমাদের জন্য খুব নতুন। ইয়াঙ্কি সংস্কৃতি হলো পর সংস্কৃতির ব্যর্থ অনুকরণ। আমরা যা এখনো আজকের দিনে বসেও করে থাকি, তার শুধু অনুকরণই নয়, সেটিকে অনুকরণ করে বিকৃতি ঘটানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ভারত রাষ্ট্র কেবল অর্থনীতির দিক দিয়ে নয়, সংস্কৃতি চর্চায়, জীবন আচরণে, ব্যবহারিকতায় পাশ্চাত্য অনুকরণ করার একটা যে প্রবল ইচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। প্রাচীন যে ভাবধারা আমাদের, সেখানে থেকে আমরা যা কিছু পেয়েছি, অর্থাৎ একটা সুস্থির মূল্যবোধ, একটা পরিমার্জিত রুচি, এই বিষয়গুলির পরিবর্তে পশ্চিমী সংস্কৃতির আক্ষরিক অনুকরণ, সেই বিকৃত সংস্কৃতি বা ইয়াঙ্কি কালচারের দ্বারা ওই সময়ের মানুষ খুব বেশিভাবে প্রভাবিত হয়েছিল। নিজের জিনিসকে বর্জন করে বিদেশীয় জিনিসকে শুধু যে গ্রহণ করছে তা নয়, সেটির বিকৃতি ঘটিয়ে গ্রহণ করছে। এটাতেই সমস্যা তৈরি হয়েছে। সেই বৈদেশিক অনুকরণ সাহিত্যের মধ্যেও খুব বেশিভাবে লক্ষ্য করা যায়। প্রথা সিদ্ধ নীতি ও মূল্যবোধের পরিবর্তে সাহিত্যে স্থান পায় পাশ্চাত্য অনুকরণ এবং স্থূলত্বের প্রতি অনুরাগ। তাকে বাস্তব বা যথাস্থিত বাস্তবের প্রতিরূপ হিসেবে আমরা বলতেই পারি। যাই হোক, যথাস্থিতবাদ নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে। এই বিষয়টি নিয়ে যদি জানতে ইচ্ছে করে, যথাস্থিতবাদ বা ন্যাচারালিজম, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটি দিয়ে দেবো। যাই হোক, যথাস্থিত বাস্তবের প্রতিরূপে গড়ে তোলা যে সাহিত্য, তার দ্বারা মার্জিত শিল্পবোধ কখনোই গড়ে উঠতে পারে না বলে প্রাবন্ধিকের মতামত। যাই হোক, যথাস্থিতবাদ বলতে যেটা বোঝায় যেমন আছে সেরকম ভাবে দেখানো, অর্থাৎ যদি মৃত্যু দৃশ্যকে দেখানো হয়, তবে সেটি কিভাবে ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ করা। কেবল মৃত্যু দৃশ্য নয়, আমাদের জীবনে যা কিছু থাকে, একটা মানুষের জীবনে প্রত্যেকটার এই যে বিশ্লেষণ, সেটাই কিন্তু ওইরকম বাস্তবতার প্রতিরূপ। আর এক সময় তার একটা প্রবল আধিপত্য আমাদের সাহিত্যেও লক্ষ্য করা গিয়েছিল। তার স্বরূপ নিরূপণে প্রাবন্ধিক বলছেন, একালের অধিকাংশ বাঙালি এমন এক জীবন স্রোতে ভাসমান, এমন এক বস্তু বোধে আশ্রিত আমাদের জীবনে, আমাদের জাতীয় সত্তা যে কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবারে জাতীয় সত্তার বিলুপ্তি সম্পর্কে আলাদা করে তিনি কি বলছেন? জাতীয় সত্তা প্রতিষ্ঠিত হয় জাতি গর্বের আধারে, যেখানে বৃহত্তর জাতি সত্তার সঙ্গে ব্যক্তি চেতনার সংযোগ ঘটে। কিন্তু পাশ্চাত্যদর্শী জনক প্রবাহের কলরবে আজ
সৃজন সক্ষম বাঙালি সেই জাতিসত্তা থেকে দূরে সরে আসছেন। তাই তাদের রচিত সাহিত্য দেশীয় শিল্পকলার প্রভাব, মানে সেই সাহিত্যের মধ্যে দেশীয় শিল্পকলার প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। সাহিত্যের বহিরাঙ্গিক কারুকৃতির প্রতি অধিকতর মন দিচ্ছেন সাহিত্যিকরা। সেই অতিমাত্রিক বৈদেশিক প্রকরণ সচেতনতা বাংলা সাহিত্যকে সঞ্জীবিত না করে মুমূর্ষু করে তুলছে। প্রাবন্ধিক নিজেই এই প্রবন্ধে যেটা বলছেন যে তার শিল্পবোধ ধার করা বহিরঙ্গ প্রিয়তায় মুমূর্ষু, জাতিসত্তা কপটাচারের অতিশয়তায় হতশ্রী। তৃতীয় যে বিষয়টি আমাদের সামনে তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে অশিষ্টাচার শিল্প এবং সংস্কৃতির জগতে। যে শিল্পী সাহিত্যিক মূল্যের স্রষ্টা, যাদের বোধ বুদ্ধি মনন মূল্যবোধের আশ্রয়ে গড়ে ওঠে, তাদের শিষ্টাচার বিরোধী অবক্ষয়ী চেতনার চেতনার নিদর্শন হয়ে পড়ছেন। তাদের সৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে নৈরাজ্য, অবলুপ্তি, অবক্ষয় এবং ভাঙন। শ্রেয় বা শ্রেষ্ঠের রূপায়ণ তাদের সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ বা শ্রেয়র যে রূপায়ণ সেটি আর আমরা দেখতে পাচ্ছি না। তার পরিবর্তে অমার্জিত সমাজ জীবনের বাস্তবতা, লোভ, রিপু, এই বিষয়গুলি মূল উপজীব্য হয়ে উঠছে। তার ফলশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে সামগ্রিক সাহিত্য কৃতির অবনতি। সেই মূল্যহীনতায় তারা আচ্ছন্ন করতে চান ভঙ্গিময়তায় ও বর্ণালী প্রচ্ছদের মাধ্যমে। সেই সাহিত্যকে সজীব ও উজ্জ্বল সাহিত্য বলা যায় না। অরবিন্দ বাবু বলছেন তা এক প্রকার নিষ্প্রাণ পাণ্ডুর সাহিত্য সৃষ্টির প্রয়াস, যা ক্ষণিকের নিমন্ত্রণ নিয়ে আসে, হৃদয় জুড়ে স্থায়ী আসন পাততে চায় না। সাহিত্যের ক্ষেত্রে এই যে অশিষ্টাচার, অর্থাৎ এই যে পাশ্চাত্য বিষয়টাকে অনুকরণ করতে করতে মানুষের মনের বিভিন্ন রকমের বা চরম বাস্তবতাকে দেখানো এবং সেইটিকে প্রচার করবার জন্য বহিরাঙ্গিক যে সমস্ত মানে একটি সাহিত্যকে প্রচার করবার যে জন্য যা কিছু তারা করছেন, যে ধরনের বিষয়বস্তুকে ব্যবহার করছেন, সেটি একটা অশিষ্টাচার বটেই। এবং এই অশিষ্টাচার ঘটাচ্ছে কিন্তু এই যে শিল্পী সাহিত্যিক রয়েছেন তারাই। এবং অরবিন্দ বাবু খুব সত্যি একটি কথা বলছেন যে এগুলো হয়তো খুব কম সময়ের জন্য আমাদের কাছে খুব ভালো বলে মনে হতে পারে, কিন্তু এগুলি হৃদয়ে আসন পাততে পারে না। ভীষণ সত্যি কথা। আচ্ছা, আমি আরেকটি পয়েন্ট শুরুতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রম্যতা বোধের কৃত্রিমতা। এটাও কিন্তু আলোচনা করছেন অরবিন্দ বাবু। সাহিত্যের যে সাহিত্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রম্য রচনা। রম্য রচনার প্রতি সাধারণভাবেই মানুষের একটা খুব ভালো লাগা কাজ করে, কিন্তু সেই রম্যতা বোধ বা সেই রম্য রচনাগুলোরও বর্তমানকালে বিকৃতি ঘটছে। বর্তমানকালে এর প্রতি মানুষ সত্যি, আমরা বড় বড় প্রবন্ধ পড়ার বদলে ছোট ছোট স্কিট জাতীয় লেখা, ছোট ছোট উইটি লেখা বেশি পছন্দ করি। ইংরাজি গোয়েন্দা কাহিনীর কৌতূহলপূর্ণ কাহিনী রচনা করে চলতি বাজারে জনপ্রিয়তা অর্জন করতে চাইছেন সাহিত্যিকরা। তরল ভক্তিরসের অতিশয়তায় গড়ে তুলছেন আদর্শের বিকৃতি। সেই সাহিত্যের ত্রিবিধ শাখায় সামাজিক মূল্য চেতনার পরিবর্তে সামাজিক ব্যাধির লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একদিকে রম্য রচনার প্রতি একটি যে প্রবল আকর্ষণ, সেটিকে প্রাবন্ধিক বলছেন ভালো নয়। তবে হ্যাঁ, এটা কিন্তু বিচার করে দেখতে হবে, সব রম্য রচনাই যে খারাপ তা কিন্তু একেবারেই নয়। রম্য রচনার মধ্যেও একটা দুর্দান্ত সাহিত্য বোধ থাকে, উইট থাকে, খুব কম কথায় বেশি বক্তব্যকে আনা যায়, কিন্তু
প্রাবন্ধিকের মতে যে এই রম্য রচনাগুলির দ্বারা সাহিত্যের যে ধর্ম তা নষ্ট হচ্ছে, এবং দ্বিতীয়ত হালকা চালের গোয়েন্দা কাহিনী এবং ভক্তি রসাত্মক যে লেখনী মরুতীর্থ হিংরাজের প্রসঙ্গ এখানে তিনি তুলেছেন, যে এই বিষয়গুলি আমাদের সাহিত্যকে তো পরিপূর্ণ করছেই না, বরং সেগুলির মধ্যে মানে সেগুলি বরং সামাজিক ব্যাধির লক্ষণ সৃষ্টি করছে। শেষ যে পয়েন্টটি তিনি বলছেন সেটা হচ্ছে চিত্র জগতের বিকার। সাহিত্যের মতো চিত্রশিল্পেও সেই রুচিহীন বিকারের মূল্যবোধহীন বিবশতার যে অবক্ষয় সেটা লক্ষ্য করা যাচ্ছে। কেবল তো সাহিত্যের আলোচনা নয়, তিনি সম্পূর্ণ মানে শিল্পের আলোচনা করছেন। সেদিক থেকে দেখতে গেলে চিত্র জগতের মধ্যেও, চিত্রশিল্পের মধ্যেও অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। তিনি সাহিত্যের ক্ষেত্রে চিত্রের ভূমিকাকেও আনছেন, কারণ চিত্র বিভিন্ন সাহিত্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রচ্ছদের ক্ষেত্রে তো বটেই। সেখানেও আমরা একটা অবক্ষয় দেখতে পাচ্ছি। তাদের সাহিত্য সামগ্রীর প্রধান বিষয় হয়ে উঠছে অপরিশুদ্ধ জৈব প্রবৃত্তি এবং নিম্নগামিতা। চলচ্চিত্র শিল্প এবং অন্যান্য সামগ্রিক শিল্প সংস্কৃতির শাখায় মূল্যবোধ হীনতায় বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায়। যেহেতু সাহিত্যের ক্ষেত্রে অবক্ষয় ঘটছে, সাহিত্যের মাধ্যমে যে চিত্রশিল্প বা আলাদা করে যে চলচ্চিত্রগুলি গড়ে উঠছে প্রাবন্ধিকের মতে, তার মধ্যেও একটা প্রবল আকারের জৈব প্রবৃত্তি, অপরিশুদ্ধতা, অশিষ্টাচার লক্ষ্য করা যাচ্ছে। খুব অদ্ভুত ভাবে ভাবতে গেলে আজকের জগতে দাঁড়িয়ে অতদিন আগের একটি প্রবন্ধ কতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমার ওই প্রবন্ধটি পড়তে একেবারেই ভালো লাগেনি, কারণ আমি রিলেট করতে পারিনি। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে তোমরা নিজেরাই বোঝো যে আমাদের সাহিত্যের ক্ষেত্রে একটা চরম অবক্ষয় ঘটেছে। আমাদের যে চলচ্চিত্র যা কিছু আমরা দেখছি তার মধ্যে অদম্য পরিমাণে একটা জৈব বৃত্তি লক্ষ্য করছি আমরা, এবং সেগুলিকে আমরা চূড়ান্ত বাস্তব বলে মনে করছি। অপরিশুদ্ধ মুখের ভাষা, এমন কিছু দৃশ্য ব্যবহার করা হচ্ছে যেগুলি হয়তো সাধারণভাবে মানুষকে আকর্ষণ করছে, কিন্তু এগুলি আমাদের মনে চিরকালীন হিসেবে দাগ কেটে যাচ্ছে না, তারা কিন্তু পথের পাঁচালী হতে পারছে না। আমরা এমন কিছু সাহিত্য পড়ছি যে সাহিত্যগুলো হয়তো খুব কম সময়ের জন্য আমাদের দারুণ লাগছে পড়তে। বর্তমানের সাহিত্যের কথা আমি বলছি, বাংলা সাহিত্যের কথাই বলছি। সেগুলি আমাদের খুব তাৎক্ষণিক ভাবে মনে হচ্ছে আমাদের সমাজকে কিভাবে প্রতিফলিত করছে এই সাহিত্যটা, এই বিষয়বস্তুটা, এই কবিতা, এই প্রবন্ধ। কিন্তু সেটাও আমাদের মনের যে স্থায়িত্বকাল তাতে খুব কম সময়ের জন্য থাকছে, সেটাও কিন্তু পথের পাঁচালী হতে পারছে না, বা আরেকটা ঘরে বাইরে হতে পারছে না। ওগুলো ক্লাসিক সাহিত্য, যেগুলি যে সময়েই বসে আমি পড়ি না কেন সেই সময়ের কথা বলে, কিন্তু এইভাবে বলে না। এটার কারণ সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমাদের সমাজ এখন যেভাবে যে খাতে বইছে, আমরা সেখান থেকে বেরোতে পারছি না। এই মানসিকতা থেকে আমরা বেরোতে পারছি না। সম্ভবত এই কারণেই এই জাতীয় শিল্প সংস্কৃতির জন্ম ঘটছে। সাহিত্য ও শিল্পকলায় প্রতিফলিত এই অতিমাত্রিক বাস্তবতা, জৈব প্রবৃত্তির প্রাধান্য, প্রকরণ সচেতনতা, নিম্নগামিতা এবং সস্তা জনপ্রিয়তা, এই প্রবণতাকেই প্রাবন্ধিক বস্তু নির্ভর বিবশতা বা দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন। তার মূল কারণ সমাজ মানুষের মূল্যবোধহীনতা এবং শিল্পী সাহিত্যিকের সেই সময়ে মূল্যবোধের অভাব। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অবক্ষয় সম্পর্কে প্রাবন্ধিকের এই বিশ্লেষণী মন্তব্যটি তাই যথাযথ। আশা করি এই ভালো না লাগা বৃহত্তর প্রবন্ধটির একটি সংক্ষিপ্ত রূপ আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই জাতীয় প্রবন্ধের আর কি এই জাতীয় আর কি প্রবন্ধের আলোচনা তোমরা চাইছো সেই বিষয়টাও আমাকে কমেন্টে লিখবে। প্রবন্ধ ছাড়াও অন্যান্য বিষয়ে যদি আলোচনা শুনতে
দরকার বা শোনার প্রয়োজন হয় তোমাদের, সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।